ফারিস মাহমুদ। এবার যেন আরো শক্ত হলো সবাই। মুনমুন বলল, ফারিস, ওই যে ঔষধ কোম্পানির মালিক। আদিতার দ্বিধাহীন উত্তর। হুম। শেষ বিকেলের রোদটুকু বিছানায় চুয়ে ফারিসের গায়ে ঠেকছে। গায়ে তার পাতলা কাঁথা জড়ানো। জানুয়ারির শীতটা খুব একটা গায়ে লাগে না তখন। ফারিস ঘুমোচ্ছে। বাড়ি এসেই গোসল সেরে 9টার দিকে সে ঘুম দেয়। যে ঘুম এখনো ভাঙেনি। গত কয়েকদিনের না হওয়া ঘুমগুলো যেন আজ একদিনেই পূরণ করছে ফারিস। আদিপ রুমে ঢুকে তখন, পরে আবার বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভারী লেহেঙ্গা গায়ে জড়িয়ে আরজিতা আসে। ফারিসকে ঘুমিয়ে থাকতে দেখে মৃদু হেসে গিয়ে পাশে বসে, কপালে হাত ছুঁয়ে বলে, মিস্টার বখাটে উঠুন। ফারিস এক চুলও নড়ল না। আদিতা এবার একটু উচ্চ শব্দে বলল, ফারিস শুনছেন? এবার খানিকটা নড়ল ফারিস, ঘুমো ঘুমো কণ্ঠে বলল, উফ, ডাকছো কেন? দেখছো না আমি ঘুমোচ্ছি। আদিতা মিষ্টি হাসে, বলে, এখন উঠুন, পরে ঘুমাবেন। ফারিস স্বপ্ন দেখছে আদিতা নতুন বইয়ের মতো লাল টুকটুকে শাড়ি পরে তাকে ডাকছে। ফারিস ঘুমের ঘরে আদিতার হাতটা জড়িয়ে ধরে বলল, এত সেজেছো কেন? তোমায় যে পুরো বউ বউ লাগছে। বাস্তবিক আদিতা তা শুনে হেসে উঠল। সে বুঝলো ফারিস স্বপ্ন দেখছে। আদিতা খানিকটা ঝুঁকলো ফারিসের দিকে, কানে কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, ফারিস উঠুন, বিয়ে না করলে বউ বউ লাগবে কেমন করে? তড়িৎ ভূত দেখার মতো চমকে উঠল ফারিস। ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে আদিতাকে মুখোমুখি আর ভারী লাল টুকটুকে লেহেঙ্গা পরনে দেখে অবাক স্বরে বলল, আপনি এখানে কি করছেন ডাক্তার ম্যাডাম? আদিতা আশ করে বসে বলল, কি আর করব, বিয়ে করব, উঠুন। ফারিসের মুখভঙ্গি পাল্টে গেল হঠাৎ। বিস্মিত স্বরে আওড়ালো সে, কি বলছেন? পাগল হলেন নাকি? আদিতার বিরক্ত লাগলো। এবার চোখ মুখ কুচকে বলল, পাগল হওয়ার কি আছে, বিয়ে করব বলেছি। ফারিস শোয়া থেকে উঠে বসলো। চোখ মুখ ডলতে ডলতেই হাত তুলে বলল, মজা করছেন? আশ্চর্য, মজা করব কেন? ফ্রেশ হন, আমরা কাজী অফিস যাব। আদিতার কথাগুলো এবার যেন সত্যি লাগছে ফারিসের। সে প্রশ্ন, সত্যি কাজী অফিস যাব? আদিতা মাথা নাড়িয়ে লাজুক স্বরে বলল, জি। সঙ্গে সঙ্গে গুরুতরভাবে বিষম খেল ফারিস। বিস্মিত নয়নে তাকিয়ে রইল শুধু তার ডাক্তার ম্যাডামের দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারিস আদ্রিতার মুখশ্রীর দিকে। তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না আদ্রিতা এখন আর এই মুহূর্তেই কাজী অফিসে গিয়ে বিয়ে করতে চাইছে। ফারিসের এই আচমকা ঘুম ভাঙিয়ে বিয়ে করার ব্যাপারটা টোটালি হজম হচ্ছে না। ফারিস কিছু সময় চুপ থেকে বলল, আপনার মাথা কি ঠিক আছে ডাক্তার ম্যাডাম, নাকি বন্ধুর বউ ভাত খেয়ে এসে মাথাটা পুরোই গেছে? আদিতা বিরক্ত হলো দারুণ। চোখ মুখ কুচকে বলল, আমি সিরিয়াস ফারিস, দ্রুত উঠুন, বিয়ে করব। ফারিস উঠল না, চুপ করে বসে রইল। এমন হুট করে বিয়ে করব বলেই কি তাকে বিয়ে করতে হবে নাকি? আদিতা তাড়া দিয়ে বলল, কি হলো ফারিস, উঠছেন না কেন? ফারিস তার চুলগুলো খানিকটা ঠিক করে বলল। মুড নেই আমার। আদিতা অবাক হয়ে বলল, মুড নেই মানে? আপনি তো বললেন আজ বিকেলে বিয়ে করবেন। ফারিস এতক্ষণ পর যেন সবটা বুঝলো। তার সকালের মজার ছলের কথাটা আদিতা সিরিয়াস ভাবে নিয়েছে। ফারিস মৃদু হাসলো, বলল, আমি আপনাকে বিশ্বাস করি আদ্রিতা, তাই এখন বিয়ে করার প্রয়োজন নেই। আদিতা আচমকাই ফারিসের শার্টের কলার টেনে নিজের দিকে টানলো। ফারিস হতভম্ব হয়েছে। আজকের আদিতার আচরণ বড়ই উদ্ভট। আদিতা ফারিসের চোখের দিকে চোখ রেখে গম্ভীর এক স্বরে বলল, আমার দারুণ প্রেম পেয়েছে, তাই আমরা বিয়ে করব। ফারিসের চক্ষু বেরিয়ে আসার উপক্রম। সে বলে, এসব আপনি কি বলছেন? বিরক্তি দিতে অতিষ্ঠ হচ্ছে আদিতা। জোরে নিঃশ্বাস ফেলে বিরক্ত নিয়েই বলে, আপনি কি উঠবেন ফারিস, নাকি আমি চলে যাব? ফারিস আদিতার হাত দুটো নিজের কলার থেকে ছাড়ালো, শক্ত গলায় বলল, এভাবে কি বিয়ে হয় ডাক্তার ম্যাডাম? আমার না হয় আদিপ ছাড়া কেউ নেই, কিন্তু আপনার তো আছে। আপনার বাবা মা, তাদের পারমিশন তো নেয়ার প্রয়োজন। আদিতা মৃদু হেসে বলে, তারাও রাজি। আমি সকালেই তাদের কাছে আপনার কথা বলে দিয়েছি, আপনার ছবি দেখিয়েছি, মা পছন্দ করেছে। বাবা প্রথমে একটু নাকচ করেছিল, কিন্তু যখন শুনেছে আপনি একজন ঔষধ কোম্পানির মালিক, তখন থেকে আর কিছু বলেনি। আর বাবা আপনার চেনে, কাছ থেকে না হলেও দূর থেকে চেনে।
তাই আর সমস্যা নেই, এখন চলুন। ফারিসের পুরো ব্যাপারটা যেন মাথার উপর দিয়ে গেল। এমন সময় তাদের কক্ষে এক প্রকার দৌড়ে ঢুকলো মৃদুল। চেঁচিয়ে বলতে লাগলো, দুলাভাই কই আপনি? বলতে বলতে দৌড়ে গিয়ে ফারিসের গলা জড়িয়ে ধরল মৃদুল। মৃদুলের আশঙ্কিক এমন কাণ্ডে ফারিস চমকে উঠল। মুনমুন এগিয়ে এসে বলল, দুলাভাই চলুন না, কাজে অফিস যায়। বান্ধবীর মনে খালি আপনারে চায়। ফারিস একের পর এক অদ্ভুত কাণ্ডে কি করবে বুঝতে পারছে না। এই পাগলের দল কোথা থেকে উদয় হলো? রনি ব্যাঙের মতো নাচতে নাচতে বলল, আরে দুলা ভাই, আপনি এখনও রেডি হন না কেন? কাজী অফিস যাবেন না? ফারিস করুণ চোখে তাকালো রনির দিকে। এরই মাঝে চাঁদনি আসলো দৌড়ে। চেঁচিয়ে বলতে লাগলো, ওরে দুলাভাই। চাঁদনির দৌড়ানো ছিল খুবই ভয়ানক। সে ছুটে এসে ধাক্কা খেলো রনির সাথে। রনি ছিটকে পড়লো তার সামনে থাকা মুনমুনের সাথে। মুনমুন ছিটকে গেল মৃদুলের গায়ে। মৃদুল পড়বে তার আগে তাকে আটকালো ফারিস। ঘটনার চক্রে সবাই হতভম্ব। আর ফারিসের মাথায় একটা কথাই ঘুরছিল তখন। এই পাগলের দল সব আদ্রিতার বন্ধু। মৃদুল নিজেকে উঠিয়ে শুকনো হেসে বলল, ধন্যবাদ দুলাভাই। সেই মুহূর্তে দরজার মুখে হাজির হলো মৃদুলের বউ নীলিমা, আর তার সাথে আশরাফ আর নয়নতারাও। সেও এসেছে এদের সাথে। সবাই উৎফুল্লের সাথে বলতে লাগলো, দুলাভাই বিয়ে করবেন না? এক নিমিষেই ফারিসের ঝিমিয়ে থাকা পুরো বাড়ি নেচে উঠল। হাসি তামাশাই মতো হলো চারপাশ। আদিব দরজার আড়ালে দাঁড়িয়ে কি বলবে বুঝতে পারছে না। তার চোখে হঠাৎই পানি আসছে। তাদের এত বছরের জীবনে এমন উৎফুল্লকর ঘটনা কখনো ঘটেনি। ফারিস নিজের কান চেপে ধরল। চারপাশে সবাই একটা কথাই বলে চলেছিল তাকে, দুলাভাই বিয়ে করবেন না? অতঃপর ফারিস মেনে নিল। হালকা চেঁচিয়েই বলল, তোমরা সবাই থামো, আমি বিয়ে করব। সবাই থেমে গেল হঠাৎ। খুশিতে গদগদ হলো মৃদুল, রনি, চাঁদনি, মুনমুন, আশরাফ, নীলিমা আর নয়নতারা। আদ্রিতা হাসলো এবার। উৎকণ্ঠা নিয়ে বলল, সত্যি বিয়ে করবেন ফারিস? ফারিসও নিরুপায় ভঙ্গিতে বলল। হুম। একে একে সবাই বের হলো রুম থেকে। আদ্রিতাও গেল তাদের সাথে। সঙ্গে ফারিস কি বলল, তাড়াতাড়ি তৈরি হতে। ফারিসও বিনিময়ে জবাব দিল, ঠিক আছে। যাওয়ার পথে দরজার মুখে চাঁদনি আদিবের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো শুধু। চোখের ইশারায় বোঝালো এরপর তার পালা। আদিব বুঝলো বিনিময়ে কিছুই পড়ল না, শুধু লাজুক হাসলো। সবাই বের হতেই আদিব ভিতরে ঢুকলো। স্বল্প আওয়াজে পড়ল, দুলাভাই। ফারিস হতাশ মুখে তাকালো আদিবের দিকে, বলল, তুমিও শুরু করলে আদিব? আদিব উৎফুল্লতা নিয়ে কঠিন এক সুন্দর হাসি দিল। হাসি হাসি মুখে বলল, ভাই আজ আমি খুব খুশি। ফারিস ভাবলো না, উল্টে বলল, বিষয়টা তোমার কাছে খুব দ্রুত লাগছে না? আমি জানি ভাই, একটা মানুষের থেকে ধোঁকা খাওয়ার পর দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে আমাদের সময় লাগে। তার সব কাজেই দ্বিধা কাজ করে, কিন্তু এবার আপনি ঠকবেন না। দেখেন ডাক্তার ভাবি আপনাকে সত্যিই ভালোবাসে। আপনি ফ্রেশ হন, আমি আপনার জন্য একটু সুন্দর পাঞ্জাবি বের করছি। ফারিস নাকচ করলো সঙ্গে সঙ্গে, বলল, না, পাঞ্জাবি লাগবে না, তুমি কালো রঙের শার্ট বের করো। আদিব অবাক হয়ে বলল, কালো কেন? ফারিস ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এমনি। বেলা তখন 4টার কাঁটা ছাড়িয়ে 5:30টার কাঁটাই ছুঁই ছুঁই। ফারিসদের ড্রয়িং রুমে বসে ফারিসের জন্য অপেক্ষা করছে সবাই। ছেলেটা এত দেরি করছে। আদ্রিতা তার ভারী লেহেঙ্গে ধরে উঠে দাঁড়ালো, বলল, তোরা বস, আমি দেখে আসি ওর কত দূর হলো। আদ্রিতার কথা শুনে সবাই ওহো বলে চেঁচিয়ে উঠল। আদ্রিতা বিমুচিয়ে মুনমুন বলল, আরে বাস, এখনো বিয়ে হয়নি, তার আগেই ওর বিয়ে হলে কি ডাকবি রে আদু? জানু বাবু সোনা। আদ্রিতা হেসে বলল, এর চেয়েও ইউনিক কিছু। চাঁদনি অবাক হয়ে বলল, সেটা কি? আদ্রিতা জবাব দিল না। মিষ্টি হেসে ছুটল ফারিসের কামরার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ফারিস। গায়ে জড়িয়ে কালো শার্ট, কালো প্যান্ট, শার্টটা ইন করে পরা, শার্টের হাতাও কুনি পর্যন্ত ফোল্ড করা,
চুলগুলো খানিকটা অগোছালো রাখলো আজ। আদিব তার দিকে চেয়ে। ফারিস তার পায়ে কালো সুজুতো জোড়া পড়তে নিলে আদিব বসলো নিচে। ফারিস অবাক হয়ে বলল, ফারিস এসব কি করছো আদিব? আদিব ফারিসের হাত থেকে জুতো জোড়া নিয়ে আদুরে গলায় বলল। আমি পরিয়ে দিই ভাই। আদিব এমনভাবে কথাটা বলল যে ফারিস চেয়েও আর না করতে পারলো না। ফারিস পায়ে মোজা জড়ালো আগে, বলল, কিছু কি বলবে আদিব? আদিব যেন চমকে উঠল। কি করে বুঝলো তার ভাই সে কিছু বলতে চাই? ফারিস আদিবের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার ছোট ভাই আদিব, আমি তোমায় বুঝবো না? আদিব হাসে। নিজ হাতে ফারিসের ডান পায়ে আগে জুতাটা পরাতে পরাতে বলে, আমার জন্য আপনার জীবনটা এমন এলোমেলো, তাই না ভাই? ফারিস অবাক হয়ে বলল, তোমার জন্য মানে? আমার জন্যই তো আপনি মাফিয়া ভাই। ওই দিন যদি আমার জন্য খুন না করতেন তবে তো আজ আমরা এমন থাকতাম না। না মানলে আমরা কি বেঁচে থাকতাম আদিব? তা হয়তো থাকতাম না, কিন্তু এমন পাপ কাজ করেও তো বেঁচে থাকা লাগতো না। আমরা মরার পর কী জবাব দেবো ভাই? তোমার জবাব দেওয়া লাগবে না। তুমি পাপী নাকি? পাপী তো আমি। তুমি ভালোই থাকবে। আদিব ছলো ছলো নয়নে ফারিসের দিকে তাকালো। তার চোখে ভেসে উঠেছে সেই ছোটবেলা থেকেই ফারিস আদিবের যত্ন করে। ফারিসের কাছাকাছি সবসময় থাকলেও আদিব কখনো তার কাজে নিযুক্ত হতে পারেনি। সে সব জানে কখন ফারিস কি করে, টুকটাক খবরাখবর দেয়, কিন্তু আদিবকে কখনো সে নেশালো দ্রব্য হাত দিয়ে ছোঁয়ার অধিকার দেয়নি ফারিস। যা করার ফারিসই করত, আদিব শুধু দেখত। তার বয়স যখন 20 তখনও আদিব এই বেআইনি কারবার সম্পর্কে অবগত ছিল না। এরপরই হুট করে সে সবটা জানে। ফারিসও আর লুকিয়ে রাখেনি। লুকিয়ে আর কতকাল রাখবে যে সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে? আদিব ফারিসের হাত ধরে বলল, কাজটা কি ছাড়া যায় না ভাই? ফারিস অদ্ভুত নয়নে তাকিয়ে বলে, কিভাবে ছাড়ি? তুমি তো জানো সবটা। আদিব আর কিছুই বলল না। ফারিস কেমন একটু করে যেন বলল, আমি কি বিয়ে করে ভুল করছি আদিব? আদিব বলে, না ভাই, ডাক্তার ভাবি তো সব জানে। ফারিস কিছু বলে না। দরজার আড়ালে দাঁড়িয়ে আজিতা ভিতরে সব কথাই শোনে, বলে না আর কিছুই। নীরবে শুধু দীর্ঘশ্বাস ফেলে। ঢাকার মানুষ তখন মাগরিবের নামাজ সেরেছে অনেকক্ষণ। সময় তখন প্রায় রাত 8টা। কবুল বলার মাধ্যমে কাজী অফিসে বিয়ে হয়ে গেল ফারিস আর আজিতার। আজিতার মা বাবা আর ছোট ভাইও সেখানে উপস্থিত ছিল। বিয়ে শেষে গলায় মালা পরালো দুজন দুজনকে। আজিতার মুখ হাসি হাসি। ফারিস মলিন মুখে তার পানে চেয়ে করুণ গলায় আওড়ায়, আপনি হাসছেন, অথচ আমার হৃদয়টা ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি মরছি, অন্তরটা ঝলসে যাচ্ছে, ক্ষণে ক্ষণে পুড়ছে, আর যেন কইছে ফারিস কি ভুল করেছে। আধার রাতে কাজী অফিসের বাইরে পাশাপাশি দাঁড়িয়ে আছে নয়নতারা আর আশরাফ। দুজনের চোখে মুখে লাজুকতার ছোঁয়া। আশরাফ বলল, নয়নতারা আশরাফের চোখের দিকে তাকালো, শান্ত স্বরে আওড়ালো, আমাদের কি বিয়ে হওয়ার কথা ছিল? ছিল না, তবে কথা হতে কতক্ষণ? মৃদু হাসলো নয়নতারা, বলল, আপনাই আমি করব কেন? আপনার মন তো এই প্রশ্নের উত্তর জানে। আপনি না জানলে আমি কি করতে পারি? চমৎকার হাসি ফুটে উঠল নয়নতারার ঠোঁটে, হৃদয় জুড়ে প্রেমাসক্তের ঢেউ। সে বলল, আমি কিন্তু পুলিশ, সন্দেহের রেশ কিন্তু সবসময় থাকিবে। আশরাফ হাসলো হঠাৎ, বলল, আমিও ডাক্তার। আপনার চুপ করার ওষুধ কিন্তু আমার জানা। নিজের কথাই নিজেই হাসলো। দারুণ প্রশান্তিকর মুহূর্ত সৃষ্টি হলো মুহূর্তেই। আশরাফ হাত ধরল নয়নতারার, বলল, আমি কিন্তু আপনার জামাই হিসেবে খারাপ হব না। নয়নতারাও হাতে হাত রাখলো আশরাফের, বলে উঠল, আমিও আপনার বউ হিসেবে খারাপ হব না। তবে তাহলে সবাইকে জানাই। লাজুকতা মুখশ্রী নিয়ে বলল নয়নতারা। জানান। দুজনেই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল দুজনের মুখশ্রীর দিকে। এরই মাঝে মৃদুল হেসে বলে উঠল, দেখা লাইছি কইয়া দিমু। ও ও দেখা লাইছি কইয়া দিমু। মৃদুলের আচমকা কথা শুনে আশরাফ নয়নতারা দুজনেই চমকে উঠল।
হাত ছেড়ে দুজনেই ছিটকে চলে গেল দূরে। মৃদুল হেসে উঠল তাতে, আবারও পড়ল। দেখা লাইছি কইয়া দিমু। আশরাফ কপট রাগ দেখিয়ে পড়ল। কি দেখেছিস তুই? মৃদুল আশরাফের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল। পরপর কতগুলো বিয়া খামো দোস্ত। আশরাফ বলে। এখনো দুটো? মৃদুল আফসোসের স্বরে বলে। এই বিয়ার চক্করে আমি হানিমুন কবে যাবো ভাই? আশরাফ মৃদুলের বাহুডোর থেকে সরে এসে বলল। একা যাবি কেন? আমরাও সঙ্গে যামু। বাচ্চা। আশরাফ চলে গেল। মৃদুল ফ্যালফ্যাল নয়নে শুধু আশরাফের যাওয়ার পানে তাকিয়ে। কাজী অফিস খালি হলো। মৃদুল, নীলিমা, আশরাফ, নয়নতারা, রনি আর মনমন চলে গেল মাত্র। এখন আদ্রি তাদের যাওয়ার পালা। ফার্স্ট গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, গলে তার এখনো মালা জড়ানো। আদিপ একটু দূরে চাঁদনির সাথে কথা বলছে। তাদের মান অভিমানের পালা চলছে। ওই যে গত কয়দিন আদ্রিতার জন্য সে চাঁদনির সাথে আড়ি করেছিল, তারই বোঝাপড়া চলছে। আদিপ শুধু বলেছে তার মাথায় হঠাৎ গন্ডগোল হয়েছিল, যার দরুন এমন অবহেলা। চাঁদনি তো তা মানতে নারাজ। পরে অনেক ভুলভাং বুঝিয়ে শেষমেশ মানল। আদ্রিতা দাঁড়িয়ে আছে তার বাবা মা আর ভাইয়ের সামনে। আদ্রিতা সিদ্ধান্ত নিয়েছে এখন সে ফারিসের সাথে যাবে। তার মানে হচ্ছে এই মুহূর্তে ফারিসের তাকে খুব প্রয়োজন। আদ্রিতার বাবা খানিকটা রেগে আছেন বিষয়টাই। এভাবে হুট করে বিয়েটা তিনি মানতে পারছেন না। মূলত মেয়ের হঠাৎ পাগলামি দরুন তাদের আসতে হয়েছে এখানে। আজকালকার ছেলেমেয়েরা খুব আবেগী, এরা একটু হলেই আত্মহত্যার ভয় দেখায়। আদ্রিতার বাবা ঘুণা অক্ষরে টের পাননি তার মেয়ে এমন করবে। ফারিস সম্পর্কে আদ্রিতার বাবা আগেই অবগত ছিলেন। মেয়ের হঠাৎ চুপচাপ হওয়ার সময়টাতেও তিনি বুঝেছেন। মেয়ের লেখা কিছু ডায়েরিও তিনি পড়েছেন, আড়লে খোঁজ করেছেন ফারিসের। ছেলে ভালো, বাবা মানি। বিষয়টাই প্রথমে একটু খারাপ লাগলেও পরে মেনে নিয়েছিলেন। মেয়েকে আটক করা হয়েছিল, ফারিস বাঁচিয়েছে এই খবর আদ্রিতার বাবা মা জানে। মূলত কাল রাতে আদ্রিতা বাড়ি না ফেরায় তারা পুলিশ স্টেশনে যায়। সব শোনেন। চিন্তিত হয়ে কিশোরের সাথে যেতে চাইলেও পরে কেন জানি যাননি। কিন্তু সকালবেলায় মেয়ে হুট করে এসে বলল সে বিয়ে করবে। ছেলে নাম ফারিস, যে কিনা ওষুধ কোম্পানির মালিক। আদ্রিতার বাবার তাতে দ্বিমত ছিল না, কিন্তু আদ্রিতা বলল সে আজই বিয়ে করবে। এক্ষেত্রে নাকচ করেন আদ্রিতার বাবা। শেষে প্রচুর কথা কাটাকাটি হয় তার আর মেয়ের মাঝে। এক পর্যায়ে আদ্রিতা হুমকি দেয় আজকের মধ্যে বিয়ে না দিলে সে আত্মহত্যা করবে। মেয়ের আচমকা এমন কাণ্ডে থতমত খেয়ে যান সবাই। শেষমেশ হার মানেন। আদ্রিতার বাবা বেশ বুঝতে পারছেন মেয়ের এমনটা করার পিছনে কোনো কারণ আছে, কিন্তু কারণটা কি তা ধরতে পারছেন না। আদ্রিতা তার মা ভাইয়ের সাথে কথা বলল, তারও মুখ ভার করা ছিল, তবে অসুখী ছিল না। ছেলে তাদের পছন্দ হয়েছে। আদ্রিতা সবার পরে গেল তার বাবার কাছে। তিনি গম্ভীর এক আওয়াজে বললেন, এদিকে আসো। আদ্রিতা গেল। সে বোধহয় জানে এখন তার বাবা কি বলবে। আদ্রিতার বাবার প্রথম প্রশ্ন ছিল, এত তাড়াহুড়োর কি ছিল? আদ্রিতার চোখ গেল একটা ছেলের হাতে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছে তার দিকে। আদ্রিতা উৎফুল্ল নিয়ে বলল, বাবা চলো হাওয়াই মিঠাই খাই। আদ্রিতার বাবা বিমুর মেয়ের পানে চেয়ে। আদ্রিতা তার বাবার হাত ধরে এগিয়ে গেল। দুটো হাওয়াই মিঠাই কিনে একটা বাবার হাতে আরেকটা নিচে নিল। এরপর সামনের একটা ছোট্ট বেঞ্চিতে বসতে বসতে পড়ল, বসো বাবা। আদ্রিতার বাবা বসলেন। আদ্রিতা পলিথিন ছিঁড়ে এক টুকরো হাওয়াই মিঠাই মুখে পুরে শান্ত স্বরে বলতে লাগলো, জানো বাবা, আমি না আমার জীবনে একটা ক্ষত মিশ্রিত গভীর শিক্ষা পেয়েছি। আদ্রিতার বাবা বিস্মিত হলেন। কণ্ঠ খাদে চিন্তিত স্বর এটে বললেন, কি শিক্ষা? আদ্রিতার মলিন মুখ, চোখ ছলছল, ঠোঁটে জর্ণ বিস্ময়ের হাসি। সে বলল, শিক্ষাটা কারোর বিশ্বাস পাওয়ার পর তা ভেঙে দিলে দ্বিতীয়বার সেই মানুষটার বিশ্বাস পাওয়া দারুণ কঠিন। আদ্রিতার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, বুঝিয়ে বলো। আদ্রিতা সরাসরি তার বাবার চোখের দিকে চাইল। এরপরই মাথা নুইয়ে বলল, আমি ফারিসের সাথে একটা অন্যায় করেছিলাম, তার বিশ্বাস ভেঙেছি। তারপর চেষ্টা করেছি আমার বিশ্বাস আবার ফিরিয়ে আনতে, কিন্তু পারিনি। এখনো পেরেছি কিনা জানি না। আদ্রিতার বাবা নড়ে চড়ে উঠলেন, অবাক হয়ে বলেন,
তার মানে তুমি শুধু ছেলেটার বিশ্বাস পাওয়ার জন্য বিয়েটা এত তাড়াহুড়ো করে করছো? আজিতা বাবার পানে তাকিয়ে বলল, কিছুটা, তবে আমার আরো একটা কারণ আছে। কারণ কি? সেটা টপ সিক্রেট, তোমায় বলা যাবে না। আজিতার বাবা আর জোর করলো না। আজিতা তার বাবার হাত ধরেই বলল, আমায় ক্ষমা করো বাবা, সকালের ওই পাগলামির জন্য। আজিতার বাবা ক্ষমা করলেন কিনা বোঝা গেল না, তবে তিনি আজিতার মাথায় হাত বুলিয়ে বললেন, যাই করো না কেন ভেবে করো। আজিতাও মাথা নাড়িয়ে আশ্বাস দিল, যার অর্থ ভেবে করবে। আচমকাই কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই চমকে উঠল ফারিস। আজিতার মা তার পিছনে দাঁড়িয়ে। ফারিস দ্রুত ফোন কেটে পকেটে পড়ল। আজিতার মা বললেন, এভাবে হুট করে তুমি আমার জামাই হয়ে যাবে এ আমি কোশমিন কালেও ভাবিনি। তা কেমন আছো তুমি? ফারিস দ্বিধাবোধ করে কোনো রকমে বলল, ভালো, আপনি? আমিও ভালো। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, একটু পাগল টাইপ আছে কিন্তু এমনিতে খুব ভালো। তোমার খুব যত্ন নেবে, দেখে নিও। ফারিস কি বলবে বুঝতে পারছে না। সম্পর্কে এই মহিলা তার শাশুড়ি হয়, শাশুড়িদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না ফারিস। ফারিস কিছু সময় নিয়ে বলল, চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। উত্তরে মিষ্টি হাসে শুধু আজিতার মা। রাফিন এগিয়ে আসে তখন, বলে, দুলাভাই, আমার নাম রাফিন, আমি আপুর ছোট ভাই, সম্পর্কে আপনার শালা। ফারিস মাথায় হাত রাখলো রাফিনের, বলল, কেমন আছো তুমি? রাফিনও ছোট্ট করে উত্তর দিল, ভালো। আপনি দুলাভাই? ফারিসও বলল, ভালো। টুকিটাকি কথা হলো মাঝে। রাত 8টা পেরিয়ে 10টা বেজেছে, তারা এখনো কাজী অফিসের বাইরে দাঁড়িয়ে। অতঃপর আজিতা সে রাতেই ফারিসের গাড়ি করে ছুটল শ্বশুর বাড়ি। পুরো সময় তার খারাপ না লাগলেও গাড়িতে ওঠার পর বুক চিরে আর্তনাদ বের হচ্ছিল। মাকে জড়িয়ে ধরে কাঁদলো খুব। বিয়েটা হঠাৎ এমনভাবে হয়ে যাবে এ যেন আজিতাও ভাবেনি। তখন গভীর রাত, ঘড়িতে 12টা পেরিয়েছে অনেকক্ষণ। ফারিসের ফুলদাও বিছানার পাশাপাশি বসে আছে আজিতা আর ফারিস। মূলত এই রাতটি তাদের বাসর রাত। হঠাৎই বিয়ে, হঠাৎই বাসর রাত, হঠাৎ নিজের রুম ভাগ হওয়ার বিষয়টাই ফারিস বড্ড নড়বড়ে হচ্ছে। সব কিছু এত বেশি তাড়াতাড়ি হলো যে ফারিস কিছুই টের পেল না। তার জন্য এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে। খাটে ফুল বিছানোর কাজটা আদিবের। কতগুলো গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে খাটে। আজিতা ফারিসের হাত ধরলো হঠাৎ, সঙ্গে সঙ্গে ফারিস চমকে উঠল। আজিতা বলল, এত ভয় পাচ্ছেন কেন? ফারিস আতঙ্কিত স্বরে বলল, আমার কি ভয় পাওয়া উচিত নয়? আশ্চর্য, আপনি একজন মাফিয়া হয়ে আমার সামনে ভয় পাচ্ছেন স্বামী? ফারিসের কাশি উঠল হঠাৎ। এই মেয়ে বলে কি স্বামী? ফারিসকে কাশতে দেখে আজিতা দ্রুত এক গ্লাস পানি দিল ফারিসের হাতে। ফারিস ঢকঢক করে পুরো পানিটা গিলে নিল, নিজেকে ধাতস্থ করলো, চুপ থাকলো অনেকক্ষণ। আজিতা বলল, আমার বেবি চাই। এবার যেন ফারিসের শ্বাসকষ্ট উঠে যাবে। এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা হয়েছে, নয়তো পাচারকারীদের হাতে পড়ে ভয়ের চোটে মাথা খারাপ হয়ে গেছে। একটু রাগ নিয়ে বলল ফারিস, বেবি কি বাজারে কিনতে পাওয়া যায় যে চাবি আর এনে দিব? অদ্ভুত, তুমি এমন নির্লজ্জ কবে হলে? আজিতা ফ্যালফ্যাল নয়নে ফারিসের দিকে তাকালো। ফারিস সেই দৃষ্টি দেখে কি করবে বুঝতে পারছে না। রুম থেকে দৌড়ে পালিয়ে যাবে নাকি ভেবে পায় না। বড্ড অস্থিরতায় ভরপুর নয়ন নিয়ে তাকিয়ে আছে আজিতা ফারিসের দিকে। আশ্চর্য, ফারিসের এত ঘাবড়ানোর কি আছে? সে কি সিরিয়াস হয়ে কথাটা বলেছে নাকি? বলেছে তো মজা করে। হঠাৎই আজিতার মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। সে মনে মনে হাসলো। ফারিসের গা ঘেঁষে বসলো একটু। ফারিস চমকে উঠল এতে, বলল, এখনই গা ঘেঁষে বসার কি আছে, দূরে সরো। আজিতা শুনল না। ফারিসের কানে কানে ফিসফিস করে বলে, এত ঘাবড়াচ্ছেন কেন মাফিয়া সাহেব? আমি বউ হয়ে ঘাবড়াচ্ছি না, আর আপনি স্বামী হয়ে ঘাবড়াচ্ছেন। ফারিস সরাসরি চাইল আজিতার দিকে। আজিতার চোখে মুখে রহস্যের হাসি। ফারিস বুঝেছে এই মেয়ের মতলব। ফারিস এবার সিরিয়াস হলো, নিজে আজিতার কোমর জড়িয়ে কাছে আনলো, বলল, প্রথমবার তো তাই একটু ঘাবড়াচ্ছি, তুমি মানিয়ে নিতে পারলে দেখবে আর ঘাবড়াবো না। আজিতা চমকালো এবার। হাসি আসলো তার, তবে হাসলো না। আজিতা বুঝেছে তার আর মজা করা হলো না। এই ছেলে এখন ভয় পেল না কেন? ফারিস বুঝি আজিতার মনের কথা বুঝলো। আদুরের গলায় বলল,
ফারিসকে ভয় পাওয়ানো এত সোজা বুঝি? আজিতা ভুল কুচকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, বলল, ছাড়ুন তো, আপনি একটা পাজি লোক, শুধু শুধু এতক্ষণ নাটক করছিলেন। ফারিস চমৎকার ভাবে হাসলো। আজিতার সেই হাসিতে চোখ আটকালো। লোকটা এত সুন্দর হাসি যে আজিতা বারবার প্রেমে পড়ে যায়। আজিতা চাহনি খেয়াল করলো ফারিস, সে শীতল গলায় আওড়ালো, এইভাবে তাকাবেন না ডাক্তার ম্যাডাম, আপনার চাহনি যে আমাকে ভিতর থেকে বড্ড ক্ষত বিক্ষত করে দেয়। আজিতার মুখভঙ্গি পাল্টালো। এই ছেলে আবার তাকে আপনি করে বলছে। কি সুন্দর এতক্ষণ তুমি বলছিল। ফারিসের তুমিটাতে আজিতা অন্যরকম স্বস্তি পায়। আজিতা বলল, ক্ষতের কি আছে, ভালোবাসায় কোনো ক্ষত নেই, আছে শুধু পবিত্রতার ছোঁয়া। ফারিসের আচমকা কি যেন হলো, সে ছেড়ে দিল আজিতাকে। আজিতা খানিকটা অবাক হলো এতে, বলল, কি হয়েছে? ফারিস মাথা নিচু করে বলে, আমার জীবনে আপনার আশাটা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? আমার জীবন যে বড্ড অগোছালো। থাকুক না একটু অগোছালো, ক্ষতি কি তাতে? ক্ষতি কি সত্যি নেই? আমি তো দেখি না। তুমি কি পারবে আমার সাথে সারা জীবন অগোছালো হয়ে থাকতে? আপনি সাথে থাকলে আমি ঠিক মানিয়ে নিব। ফারিস আজিতার দুহাত আঁকড়ে ধরল, মলিন মুখে বলল, জানো তো, আমি এই জীবনে আসতে চাইনি, কিন্তু সময় পরিস্থিতি আমায় এখানে এনে ডেকিয়েছে। ছেড়ে আসা কি সম্ভব? ছেড়ে দিলে আমার মৃত্যু নিশ্চিত। আজিতা সঙ্গে সঙ্গে থমকে গেল, বলল, দরকার নেই, আড়ালে জিনিস আড়ালেই রাখুন। আজ আমি আড়াল করব, ভবিষ্যতে আমাদের সন্তানরা আড়াল করবে। তারাও নিশ্চয়ই বাবা প্রেমিক হবে। আপনি তার এসব নিয়ে ভাববেন না। কাল আমাকে হসপিটাল যেতে হবে, আসুন ঘুমিয়ে পড়ি। ফারিস কিছু বলে না, চুপ করে রয়। আজিতা বসা থেকে উঠে দাঁড়ায়। তার গায়ে জড়ানো ছিল ভারী লেহেঙ্গা। আজিতার হঠাৎ মনে হলো সে একটা কঠিন ভুল করে ফেলেছে। আসার সময় কোনো জামা কাপড় আনা হয়নি, এগুলো পরে তো আর ঘুমানো সম্ভব নয়। আজিতা ফারিসের দিকে তাকিয়ে বলল, আপনার জামা কাপড় কোথায় মাফিয়া সাহেব? ফারিস শান্ত দৃষ্টি নিয়ে তাকায় আজিতার দিকে, হাত দেখিয়ে আয়নার পাশেই বিশাল আলমারিটাকে দেখিয়ে বলে, ওইখানে। আজিতা দ্বিধাহীন এগিয়ে গেল সেখানে। আলমারি খোলা ছিল। আজিতা আলমারি খুলে দেখলো ফারিসের বেশ কিছু শার্ট প্যান্ট রয়েছে। আজিতা অনেক খুঁজে খুঁজে মেরুন রঙের একটা ফুল হাতার টি শার্ট বের করে নিল, সঙ্গে কালো জিন্স। এরপর সেগুলো নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। ফারিস শুধু চেয়ে চেয়ে দেখলো আজিতার কর্মকাণ্ড, কিছু বলতে পারল না, তবে বুঝেছে খানিকটা। কেন নিল? আধা ঘন্টা পরই মুখের সাজগোজ মুছিয়ে ফারিসের টি শার্ট আর জিন্স পরে বেরিয়ে আসলো আজিতা। গায়ে গতরের অলংকার খুলে রাখলো আয়নার সামনে। এরপর খুলে ফেলা লেহেঙ্গাটা ফারিসের বেলকনিতে টানাতে গেল। ফিরে এসে ফারিসকে একই ভঙ্গিতে বসে থাকতে দেখে বলল, আপনি কি সারা রাত ওভাবেই বসে থাকেন? ফারিসের উসখুস চাহনি, অস্থিরতাই বুক ভার। সেই মলিন মুখে আবদারের স্বরে শুধালো, আমায় একটু জড়িয়ে ধরবে বউ? আজিতা চকিতে চমকে উঠল। কিছু বলতে যাবে, তার পূর্বেই পুরো ঘর জুড়ে অন্ধকার নামলো, কারণ ফারিসের ঘরে তখন লোডশেডিং হয়েছে। আজিতা তখনও বেলকনির দরজার মুখে ঠায় দাঁড়ানো। হঠাৎ ম্যাচের একটি কাঠি জ্বলে উঠল। ডয়ের থেকে মোমবাতি বের করে সেটা জ্বালালো ফারিস। আলতো হাতে রাখলো ড্রেসিং টেবিলের উপর। আজিতা এগিয়ে এলো, মুখোমুখি বসলো, মিষ্টি হেসে বলল, ধরুন। ফারিস দেরি করলো না মোটো, তৎক্ষণাৎ জড়িয়ে ধরল আজিতাকে। আজিতা চুপচাপ বসে নিজেও ধরেছে তো ফারিসের পিঠ। লোকটার বুক ভরা চাপা আর্তনাদ আজিতা টের পাচ্ছে। মাঝে মাঝে আমরা ভুল কাজ থেকে সরে আসতে চাইলেও সরে আসতে পারি না, কারণ সরে আসার সময়টাই যে আমরা বড্ড দেরি করে ফেলি। আজিতা চাই ফারিস সব থেকে বেরিয়ে আসুক, কিন্তু ফারিস যে বলো বেরিয়ে আসতে চাইলেই মৃত্যু নিশ্চিত। কথাটা ভেবে বুক কেঁপে উঠল আজিতার। সে ফারিসের শার্টটা পিছন থেকে শক্ত করে চেপে ধরল। আজিতা হঠাৎ বলল, আপনি একবার আমায় আবদার করেছিলেন, আমাদের যতবার দেখা হবে ততবার যেন আমি আপনার 10 মিনিট করে জড়িয়ে ধরি। সে আবদার এতদিন আমি রাখিনি, তাই আজ থেকে আপনি 10 মিনিটের জায়গায় আমায় 30 মিনিট জড়িয়ে ধরে বসে থাকতে পারবেন। আমি কিচ্ছু মনে করব না। ফারিস কথাটা শুনে ঠোঁট মেলে কিঞ্চিত হাসে, তবে কিছু বলে না। আজিতাকে জড়িয়ে ধরার মাঝে ফারিস বরাবরই অন্যরকম প্রশান্তি পায়। ফারিস চোখ বন্ধ করলো। প্রকৃতি তখন নীরব, অন্ধকারে টইটুম্বর পুরো শহর।
আকাশ জুড়ে থাকা চাঁদটাও বুঝি মেঘে থাকতে ব্যস্ত, তবে এত ব্যস্ততার ভিড়ও মিটমিট করে জ্বলছিল একখানা আগুন বাতি। সূর্যের তীব্র রোদে ঘুম ভাঙল ফারিসের। পাশ ফিরে আজিতাকে না দেখে খানিকটা চমকে উঠল। শোয়া থেকে উঠে বসলো দ্রুত, জোরে হাঁক দিয়ে ডাকলো, আদিপ। আদিপ দ্রুত ছুটে আসলো। তখন থরথর করে বলল, বলুন পুরো কথা শেষ করার আগেই ড্যাব ড্যাব করে ফারিসের দিকে তাকিয়ে রইল আদিপ। ফারিস নিচের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আদ্রিতা কোথায় আদিপ? আদিপ জবাব দিল না, ফারিসের দিকে চেয়ে রইল শুধু। ফারিস এবার তাকালো আদিপের দিকে, বলল, কি হলো আদিপ, কথা বলছো না কেন? পুরো কথা শেষ করে আদিপের মুখশ্রীর দিকে তাকাতেই বিব্রত হলো ফারিস। আদিপ যেন কিভাবে তাকিয়ে আছে তার দিকে। ফারিস অবাক স্বরে বলল, কি হলো আদিপ, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে এর আগে দেখোনি? আদিপ আচমকা লাজুক হাসলো, বেশ লাজুকতা নিয়ে বলল, দেখছি তো ভাই, তবে আজকে। বলেই রুম থেকে বেরিয়ে গেল আদিপ। ফারিস হতভম্ব হয়ে চেয়ে ব্যাপারটা কি হলো। ফারিস বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, নিজের শার্টের দিকে তাকালো। সামনে কিছু বোতাম খোলা, সঙ্গে বুকের ওপরে লিপস্টিকের দাগ। ফারিস বিস্মিত হয়ে গেল ঘটনায়, হতভম্ব স্বরে বলল, এসব লাগলো কখন? কাল রাতে? ছি! আদিপ কি ভাবলো তাকে? পরক্ষণে ভাবলো এত ভাবার কি আছে, বউ কিস করেছে, পাশের বাড়ি ঘষেটি খালা তো দেয় নাই। ফারিস নিজের আঁচনে নিজেই অবাক। ফারিস আবার লজ্জা পাওয়া শুরু করলো কবে? ফারিস একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল। রান্নাঘরে দাঁড়িয়ে আজকের ব্রেকফাস্ট তৈরি করছে আজিতা। রান্না প্রায় শেষ। আজিতার গায়ে জড়ানো সবুজ রঙা শাড়ি, শাড়িটা আদিপ তাকে দিয়েছে। কাল রাতেই চাঁদনিকে নিয়ে কিনেছিল এটা। শাড়িটা ফারিসের রুমের আলমারির পাশের ব্যাগের মধ্যে ছিল, কিন্তু আজিতা দেখেনি, দেখেছে আজকে সকালে। শাড়ির উপর ব্যাগের মধ্যে ছোট্ট চিরকুট লেখা ছিল, ডাক্তার ভাবি, এটা আপনার জন্য। চিরকুট পরে আজিতা মিষ্টি হাসে তখন। তারপরে শাড়িটা গায়ে জড়িয়ে চলে আসে নিচে। আজিতা খাবার বেড়ে টেবিলে রাখলো। সেই মুহূর্তেই সেখানে হাজির হলো আদিপ। বলল,